ভিডিওটা অন করে আমি আবার একটু ফার্স্ট থেকে বলতেছি। আর্দ্র গ্যাসের, বুকিং অন করেন নাই? এই মাত্র এখন শুরু করব। আবার ফার্স্ট থেকে বলতেছি, দেখো ভিডিওটা অন করতে খেয়াল ছিল না। দেখো আমরা আপনি হচ্ছে যদি আজকে ভিডিও অন এতক্ষণ দেখছি কিভাবে? আপনার ভিডিও তো অনই আছে। রেকর্ডিং, ভিডিও আরে রেকর্ডিং। রেকর্ড করা। আমার বলতেই ভুল হয়েছে, রেকর্ডিং অন করি নাই। হ্যাঁ, দেখো আমি হচ্ছে আবার প্রথম থেকে একটু রিপিট করতেছি। ডাল্টনের আংশিক চাপ সূত্রের ব্যবহার আমরা পড়বো আজকে। সেক্ষেত্রে হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রটা হচ্ছে গ্যাস মিশ্রণের চাপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, এবং আর্দ্র গ্যাসের চাপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এই দুইটা জায়গায় আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রটা ব্যবহার করব। সেক্ষেত্রে ডাল্টনের আংশিক চাপ সূত্রটা অ্যাকচুয়ালি কি, আমরা জানি যে প্রত্যেকটা গ্যাসীয় উপাদানের নিজস্ব চাপগুলোর সমষ্টি হবে মোট চাপের সমান। এটা ছিল আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র। এখন মনে করো কিভাবে ফাইনাল পরীক্ষায় কোশ্চেন আসবে সেই ওয়েতেই আমরা এটা শেখার চেষ্টা করি। মনে করো দুইটা পাত্র দেওয়া আছে, একটা পাত্রে নাইট্রোজেন গ্যাস রাখা হয়েছে আর একটা পাত্রে অক্সিজেন গ্যাস রাখা হয়েছে, এবং এই দুইটা অবশ্যই 27 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা হয়েছে। এরপরে একটা স্টাফ কর্ক দিয়ে হচ্ছে এই পাত্র দুইটাকে সংযোগ স্থাপন করা হয়েছে। এই সংযোগে একটা বাধা হিসাবে এখানে একটা মানে মনে করো কি বা চাবি রাখা হয়েছে, যে চাবির মাধ্যমে এটাকে আটকিয়ে দেওয়া হয়েছে। এখন এই প্রাথমিক অবস্থায় নাইট্রোজেনের হচ্ছে একটা নিজস্ব চাপ থাকবে, নাইট্রোজেনের একটা নিজস্ব আয়তন থাকবে, অক্সিজেনের নিজস্ব একটা চাপ থাকবে, অক্সিজেনের নিজস্ব একটা আয়তন থাকবে। তো এটা আলাদা আলাদা যখন মানে এটা দেখো আমাদের কিন্তু একাত্রিত হতে পারতেছে না, আমরা আটকা অবস্থায় আছে। এরপরে আমরা কি করলাম, এরপরে আমরা করলাম যে এই যে কর্ক বা চাবি দিয়ে আমরা এটা আটকিয়ে রেখেছি, এটাকে আমি খুলে দিলাম। খুলে দিলে কি হবে, এই গ্যাস দুইটা নাইট্রোজেন আর অক্সিজেন কি পরস্পর মিলিত হবে। তা নাইট্রোজেন অক্সিজেন যদি পরস্পর মিলিত হবে, তারপর তোমাকে কোশ্চেনে চাওয়া হলো মিশ্রণের চাপ নির্ণয় করো। দুইটা যখন মিক্সড হয়ে গেল, দুইটা মিক্সড হয়ে দুইটা যখন আলাদা আলাদা অবস্থায় ছিল তখন তাদের চাপটা আলাদা ছিল। যখন নাইট্রোজেন ছিল নাইট্রোজেনের চাপ 2 অ্যাটমসফিয়ার ছিল, যখন অক্সিজেন ছিল তার চাপটা 1 অ্যাটমসফিয়ার ছিল। যখন দুইটা একত্রিত করা হলো তখন তাদের চাপটা আসলে কত হবে, মানে একাত্রিত হওয়ার পরে ওগুলোর চাপটা আসলে কি হবে সেটা তোমার কাছে জানতে চাওয়া হলো। সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে, মিশ্রণের চাপ নির্ণয় সূত্র হচ্ছে পিবি ইকুয়াল টু, যে কয়টা গ্যাস থাকবে, এখানে গ্যাস আছে দুইটা, প্রথম গ্যাসের জন্য চাপ পি1, আয়তন হচ্ছে ভি1, তাহলে পি1 ইন্টু ভি1 প্লাস হচ্ছে পি2 ইন্টু হচ্ছে ভি2। তাহলে মিশ্রণের চাপ আমরা পি ধরলাম, চাপ ইকুয়াল টু কী হবে বলো, পি1 ইন্টু হচ্ছে ভি1 প্লাস হচ্ছে কি পি2 ইন্টু হচ্ছে ভি2 ডিভাইডেড বাই ভি। এই ভিটা হচ্ছে মোট আয়তন। তা মোট আয়তনটা আসলে কি হবে বলো, ভি1 প্লাস ভি2 এর সমষ্টি। তাহলে আমরা যদি অঙ্কটা করে ফেলি, পি1 এর মান কত আছে দেখো, পি1 এর মান 2 অ্যাটমসফিয়ার দেওয়া আছে, ভি1 এর মান দেওয়া আছে কত 3 লিটার, পি2 এর মানটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার দেওয়া আছে, ভি2 এর মানটা কত 5 লিটার দেওয়া আছে। মিশ্রণের চাপটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে, ভি হচ্ছে টোটাল আয়তন, টোটাল আয়তন হবে কত 5 আর 3 8 লিটার, দুইটার সমষ্টি। এই দুইটায় এখানে 5 লিটার আছে, এখানে হচ্ছে 3 লিটার আছে, তো এই দুইটার সমষ্টি হবে 8 লিটার। তাহলে আমাদের সূত্র জানি পি সমান পি1, স্যার ওইটা কি লিখছেন, মোট আয়তন ইকুয়ালস টু? মোট আয়তন, এই যে বি সমান কি মানে মোট আয়তনটা পাবো কি, এখানে যে ভি1 আছে এখানে যে ভি2 আছে এই দুইটা সমষ্টি, তো এখানে লিখেছি ভি1 প্লাস ভি2, এই দুইটা যোগ করে আমরা মোট আয়তনটা পাবো। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এই 8 লিটার লিখছি, এটাও কিন্তু ভি1 এবং ভি2 যোগ করে পেয়েছি। এই যে মানে প্রথমটা ছিল 3, পরটা ছিল 5, এই দুইটার যোগফল হচ্ছে 8 লিটার। ওকে, তাহলে এখানে দেখো 2 × 3 প্লাস হচ্ছে 1 × 5 ডিভাইডেড বাই হবে কত 8, তাহলে আমাদের কত আসলো 6 প্লাস হচ্ছে 5 ডিভাইডেড হচ্ছে 8, তাহলে 11 ডিভাইডেড বাই 8 সমান হচ্ছে 11 ভাগ হচ্ছে 8, তাতে অ্যান্সার আসলো 1.375 অ্যাটমসফিয়ার। তাহলে দেখো মিশ্রণের চাপটা আমরা কত পেলাম, মিশ্রণের চাপটা পেলাম 1.375 অ্যাটমসফিয়ার। আমরা কি বুঝতে পারছি?
বুঝছি কিনা বলো। জি স্যার। স্যার, হ্যাঁ বলো। স্যার আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, এটা আরেকবার যদি বলা হ্যাঁ যেত। আরেকটা উদাহরণ দিব, সেখান থেকে আমরা অবশ্যই বুঝবো, অবশ্যই বুঝবো, একটু ধৈর্য ধরো। এখন যদি আমি আরেকটা উদাহরণ দেই, এখানে দেখো আমরা মনে করো একটা গ্যাস নিলাম কার্বন ডাই অক্সাইড, আর একটা গ্যাস নিলাম নাইট্রোজেন ডাই অক্সাইড। এটা নাইট্রোজেন ডাই অক্সাইড, এটা কার্বন ডাই অক্সাইড। এখানে আয়তনটাকে নিলাম হচ্ছে গিয়ে ধরো 5 লিটার, চাপটাকে পিটাকে নিলাম 2 অ্যাটমসফিয়ার। এখানে আয়তনটাকে নিলাম হচ্ছে গিয়ে 2 লিটার, চাপটাকে পি নিলাম হচ্ছে গিয়ে 5 অ্যাটমসফিয়ার। তো এটা বি ওয়ান, এটা পি ওয়ান, এটা ভি টু, এটা হচ্ছে কি তাহলে পি টু। এটা একটা স্টপ ক্লক দ্বারা সংযুক্ত করা হলো, দেন এখানে চাবি দ্বারা বদ্ধ মানে আটকিয়ে দেওয়া হলো। এটা মনে করো 27 ডিগ্রি সেলসিয়াসের জন্যই আছে। এখন তোমাকে এখানে কোশ্চেনে চাওয়া হলো মিশ্রণের চাপ নির্ণয় করো, মিশ্রণের চাপ নির্ণয় করো, এটা তোমার কাছে চাওয়া হলো। দ্বিতীয় আর একটা কোশ্চেন আমি বলবো, সেটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, দুইটা কোশ্চেন শিখবো এখন। তাপমাত্রায় মিশ্রণের চাপ কত, এভাবে তোমার কাছে জানতে চাওয়া হলো। এখন দেখো আমরা ফার্স্ট অঙ্কটা করি। তাহলে দেখো ফার্স্ট অঙ্কটা করতে গেলে আমরা হচ্ছে বি ওয়ান কত পাই, বি ওয়ান হচ্ছে 5 লিটার, পি ওয়ান আছে কত 2 অ্যাটমসফিয়ার, তারপর হচ্ছে গিয়ে বি টু আছে কত 2 লিটার, এবং হচ্ছে কি পি টু আছে কত 5 অ্যাটমসফিয়ার। টোটাল আয়তন, হ্যাঁ টোটাল আয়তন হবে দুইটা আয়তনের যোগফল, বি ওয়ান প্লাস ভি টু, যোগ করলে আমাদের 7 লিটার আসবে। মিশ্রণের চাপ পিটা নির্ণয় করতে বলা হয়েছে। সো যখন এই দুইটা গ্যাস আলাদা আলাদা অবস্থায় ছিল তখন তাদের নিজস্ব একটা আয়তন ছিল, নিজস্ব একটা চাপ ছিল। যখন গ্যাস দুইটা মিশ্রিত করা হলো তখন তাদের মিক্সড হয়ে একটা নূতন একটা চাপের সৃষ্টি হবে, সেই চাপটাই তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো সেই চাপটা বের করার জন্য আমরা সূত্র জানি, পি সমান হচ্ছে পি ওয়ান ইন্টু ভি ওয়ান প্লাস হচ্ছে পি টু ইন্টু ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান প্লাস হচ্ছে ভি টু। তাহলে দেখো এখানে হচ্ছে পি ওয়ানের মান আছে কত, পি ওয়ানের মান আছে 2 × 5 প্লাস হচ্ছে আমাদের পি টু এর মান 5 × 2, ডিভাইড হবে কত 7। হ্যাঁ তাহলে এখানে কত আসে দেখো 10/7, সরি 10 না 20/7, দুইটা যোগ করে 20 আসবে, 20 ভাগ হচ্ছে 7। তাহলে এটা আমরা কত পেলাম দেখো 2.857 অ্যাটমসফিয়ার। মিশ্রণের চাপটা আমরা পেয়েছি, আমরা বুঝতে পেরেছি কিনা বলো। জি স্যার। জি স্যার, বুঝছি। আচ্ছা এরপরে আমরা দ্বিতীয় কোশ্চেনটার দিকে তাকাই। দ্বিতীয় কোশ্চেনটায় জানতে চাওয়া হয়েছে, এগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। দ্বিতীয় কোশ্চেনটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিশ্রণের চাপ নির্ণয় করো। এখন মনে করো এই কোশ্চেনটা তোমার নাই, এই কোশ্চেনটা তোমার কাছে নাই, তোমার কাছে এই কোশ্চেনটা জানতে চাওয়া হয়েছে যে 40 ডিগ্রি সেলসিয়াসে মিশ্রণের চাপটা নির্ণয় করো, এটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে উপরের উদ্দীপকটা দিয়ে। তাহলে এখানে টেম্পারেচারটা দেওয়া আছে কত 27 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। তো 27 ডিগ্রি সেলসিয়াসের জন্য মিশ্রণের চাপটা আগে ক্যালকুলেশন করব, ওকে। তাহলে এই যে চাপটা পেয়েছি, এই চাপটা কত ডিগ্রি সেলসিয়াসে পেয়েছি বলো, 27 ডিগ্রি সেলসিয়াসের জন্য পেয়েছি। 27 ডিগ্রি হ্যাঁ তাইলে এখন আমরা টিয়ন ধরবো কত, টিয়ন ধরবো 27 ডিগ্রি সেলসিয়াস। তার 27-এর সাথে কি করব 273 যোগ করে আমরা 300 কেলভিন পাবো। তখন যখন ডিগ্রি 27 ছিল তখন চাপটা কত পেয়েছো, মিশ্রণের চাপ কত পেয়েছো 2.857, তখন চাপ হচ্ছে 2.857 অ্যাটমসফিয়ার। এখন তোমাকে ক্যালকুলেশন করতে বলেছে 40 ডিগ্রি সেলসিয়াসের জন্য, তাহলে 40-র সাথে 273 যোগ করবা 313 কেলভিন। তারপর হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াসের চাপটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে, মানে পি টু কত জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ বলো কি বলতে চাচ্ছ। স্যার, লাস্টের এই T1টা একটু আরেকবার বলবেন? এইটা তোমার যে এই যে চাপটা তুমি বের করেছো, এই চাপটা কত ডিগ্রি, এখানে দেখো একটা টেম্পারেচার দেওয়া আছে 27 ডিগ্রি নামে একটা টেম্পারেচার দেওয়া আছে। তাহলে এই যে মিশ্রণের চাপটা ক্যালকুলেশন করলা, এই চাপটা ক্যালকুলেশন করলা 27 ডিগ্রি সেলসিয়াসের জন্য। তাহলে টি ওয়ান হচ্ছে কত 27 ডিগ্রি সেলসিয়াস। তা 27 ডিগ্রি সেলসিয়াসটাকে কেলভিনে নিলে 300 কেলভিন পাবো। 27 ডিগ্রি সেলসিয়াস যখন, তখন আমরা চাপটা পেয়েছি কত 2.857 অ্যাটমসফিয়ার, ওকে। এখন তোমাকে কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে মিশ্রণের চাপটা কত, তাহলে টি টু এর মান কত 40 + 273,
ঠিক আছে, তাহলে টেম্পারেচারটা আমরা 40 ডিগ্রিটাকে কেলভিনে কনভার্ট করলাম। তো এই 40-র জন্য চাপের মান কত সেটা তুমি বের করবা। তাহলে এখন আমরা চাপ এবং টেম্পারেচারের ভিতরে একটা সম্পর্ক জানি, P1 ডিভাইডেড বাই T1, P2 ডিভাইডেড বাই T2। তাহলে দেখো P2 এর মানটা যদি আমরা বের করি তাহলে কি হবে, P1 ডিভাইডেড বাই T2 ডিভাইডেড বাই T1। তাহলে P1 এর মান আছে কত দেখো 2.857 ইন্টু T2 এর মান আছে কত 313 ডিভাইডেড বাই 273। তাহলে আমরা দেখো 40 ডিগ্রি সেলসিয়াসের জন্য মিশ্রণের চাপটা পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে আমাদের চাপ আসবে 3.276 অ্যাটমসফিয়ার। এই অ্যান্সার বুঝতে স্যার পেরেছি? T1 তো 300 কেলভিন ছিল। বুঝি নাই। স্যার T1 যে বসাইছেন 273 বসাইছেন, ওইটা তো 300 কেলভিন ছিল না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 300 কেলভিন ছিল, আমরা ভুল বসাইছি। গুড, কনসেন্ট্রেশন আছে তাহলে পড়ার ভিতরে, গুড গার্ল। 313 ভাগ হচ্ছে 300, তাহলে অবশ্যই এখানে অ্যান্সারটাও ঘুরে যাবে। অ্যান্সারটা হবে গিয়ে 2.98 অন অ্যাটমসফিয়ার। আমরা কি বুঝতে পারছি? এই কোশ্চেনটা কি বুঝতে পারছি? জি স্যার। বুঝছি স্যার। যখন জি স্যার। যখন সৃজনশীল সলভ করতে যাবা, এই নর্মালি এইটা অথবা এইটা, এই দুইটা কোশ্চেন কি পরিমাণ যে বোর্ড পরীক্ষায় আসছে চিন্তাও করতে পারবা না। এরকম উদ্দীপকটা এরকম সাজানো থাকে, দেন হচ্ছে গিয়ে কোশ্চেন এই দুইটার যে কোনো একটা কোশ্চেন বলবে মিশ্রণের চাপ নির্ণয় করো, অথবা 40 ডিগ্রি বা অন্য যে কোনো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের জন্য মিশ্রণের চাপ নির্ণয় করতে বলবে। তখন এই যখন টেম্পারেচারটা বলবে তখন এখানে তাকাইতে হবে যেখানে কত ডিগ্রি সেলসিয়াসের জন্য বলছে, তখন এর সাথে কম্পেয়ার করে অঙ্কটা করতে হবে। বুঝতে পারছো? তার মানে যখন 40 ডিগ্রি সেলসিয়াসের জন্য করছো তখনও কিন্তু এই কাজটুক করতে হয়েছে তোমার, এই কাজটুক করে তারপর এই কাজটা করতে হয়েছে। বুঝতে পারছো? তা আমরা মিশ্রণের চাপ পারবো নাকি? জি স্যার। ওকে, ডান। জি স্যার পারবো। এরপর দেখো আমাদের হচ্ছে আর্দ্র গ্যাসের চাপ নির্ণয়ের জন্য একটা সূত্র আছে, আর্দ্র গ্যাসের চাপ নির্ণয়। তো আর্দ্র গ্যাসের চাপ যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, আর্দ্র গ্যাসের চাপ নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে শুষ্ক গ্যাসের চাপ ইকুয়াল টু হচ্ছে আর্দ্র গ্যাসের চাপ মাইনাস হচ্ছে জলীয় বাষ্পের চাপ। তাহলে দেখো আমরা হচ্ছে শুষ্ক গ্যাস হচ্ছে ডি অফ পি, মানে ড্রাই লিখতে পারি। তাহলে পি অফ ড্রাই ইকুয়াল টু হচ্ছে আর্দ্র গ্যাসের চাপটাকে আমরা ছোট হাতের পি মানে পি দ্বারা প্রকাশ করি এবং জলীয় বাষ্পের চাপটাকে এফ দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের সূত্র হচ্ছে এটা, এটা এমসিকিউতে তোমার পরীক্ষায় আসে। তাহলে দেখো আমাদের হচ্ছে সূত্রটা মনে রাখতে হবে, আর্দ্র গ্যাসের জন্য আমরা আর্দ্র গ্যাসটাকে প্রকাশ করি পি অফ ড্রাই, নর্মালি শুষ্ক গ্যাসের চাপটাকে পি দ্বারা প্রকাশ করি এবং জলীয় বাষ্পের চাপটাকে এফ দ্বারা প্রকাশ করি। তাহলে পি অফ ড্রাই ইকুয়াল টু হচ্ছে পি মাইনাস এফ। তাহলে তোমাকে যদি পরীক্ষায় মনে করো পি অফ ড্রাই তোমাকে দিয়ে দিল, পি অফ ড্রাইয়ের মান হচ্ছে গিয়ে 5 অ্যাটমসফিয়ার দিল, আর এফ এর মান জলীয় বাষ্পের চাপ 2 অ্যাটমসফিয়ার দিল। এখন তোমাকে আর্দ্র গ্যাসের চাপটা জানতে চাওয়া হলো, তাহলে আমরা সূত্র জানি পি অফ ড্রাই ইকুয়াল টু হচ্ছে পি মাইনাস এফ। তাহলে পি ইকুয়াল টু কী হবে, পি অফ ড্রাই প্লাস হচ্ছে এফ। পি অফ ড্রাই মান 5, এফ এর মান 2, তাহলে হচ্ছে আর্দ্র গ্যাসের চাপ হচ্ছে এটা হবে 7 অ্যাটমসফিয়ার। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে তোমার দেখো বইতে হচ্ছে গিয়ে তোমার যে কনসেপ্টগুলো আলোচনা করেছে সূত্রটা প্রিপেয়ার করে তোমাকে দেখাইয়েছে, মানে দেখানো হয়েছে বারবার। তাহলে সূত্র প্রিপেয়ার করে আমরা যদি এই কনসেপ্টটা মাথায় রাখি তাহলে হয়ে যায়। এখন তুমি যদি সূত্র প্রিপেয়ার করতে চাও তাও পারো। দেখো অক্সিজেনের জন্য আমরা যদি চিন্তা করি যে বয়লের সূত্র অনুসারে আমরা জানি কি P1 B1 ইকুয়াল টু হচ্ছে কি P2 V2। ওই পেছনে যে এইখানে দেখো আমাদের একটা বক্স আকারে তৈরি করা আছে, একটা আছে অক্সিজেন, একটা আছে নাইট্রোজেন। অক্সিজেনের জন্য P1 B1 এবং নাইট্রোজেনের জন্য P2 V2 লেখা হয়েছে, ঠিক আছে? তাহলে অক্সিজেনের চাপ হবে কি পি অফ অক্সিজেন, তাহলে চাপটা তো হচ্ছে গিয়ে মিক্সড হবে, মানে চাপটা হচ্ছে বের করতে গেলে আয়তনটা তো মিক্সড হবে, ইকুয়াল টু আমরা P2 V2 লিখতে পারি। তাহলে পি অফ অক্সিজেন ইকুয়াল টু কী হবে বলো, P2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। তাহলে সেমভাবে পি অফ নাইট্রোজেন কী হবে বলো, নাইট্রোজেনটা আছে কি আমাদের হচ্ছে গিয়ে
নাইট্রোজেনটাকেও আমরা P2V2 যদি ধরি, তো নাইট্রোজেনের হবে P2V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। এখন দেখো এই দুটো যদি আমরা যোগ করি, এই দুটো যোগ করলে আমাদের কি হয়, 1 নং এবং 2 নং সমীকরণ যদি আমরা যোগ করি, 1 যোগ হচ্ছে 2 ইকুয়াল টু পাই পি অফ অক্সিজেন প্লাস পি অফ নাইট্রোজেন ইকুয়াল টু হচ্ছে P1V1 ডিভাইডেড বাই V1 প্লাস V2 প্লাস হচ্ছে P2V2 ডিভাইডেড বাই কি মানে V1 প্লাস হচ্ছে V2। তাহলে দেখো আমরা যদি লসাগু করি V1 প্লাস V2 ইকুয়াল, এখানে আসে কি P1V1 প্লাস হচ্ছে P2V2। তাহলে এইটাকে আমরা টোটাল আয়তন ভি লিখতে পারি। তাহলে আমরা পাইলাম P1V1 প্লাস হচ্ছে কি P2V2। আর এখানে দেখো পি অফ অক্সিজেন প্লাস হচ্ছে পি অফ নাইট্রোজেন, এটাকে আমরা পি লিখতে পারি, কারণ ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে আমরা লিখতে পারি প্রত্যেকটা উপাদানের আংশিক চাপের সমষ্টি হচ্ছে মোট চাপের সমান। তাহলে এখানেও দেখো প্রত্যেকটা উপাদানের আংশিক চাপ আছে, আংশিক চাপের যদি সমষ্টি করো তাহলে তার পরিবর্তে মোট চাপ লিখতে পারি। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু সূত্রটা প্রুভ হয়ে গেল। আমরা কি বুঝতে পারছি? এখন যদি দুইটা গ্যাস, স্যার এইটা একটু দেখা যায়? স্যার হইছে। এখন স্যার দেখো আরেকবার একটু যান। স্যার আপনি তো ওখানে দুই ক্ষেত্রে P2V2 লিখছেন উপরে, PO2 আর PN2। ও আচ্ছা, তাহলে এখানে হচ্ছে P1V1 লিখো, খেয়াল করি নাই আমি। গুড, তার মানে তোমরা কনসেন্ট্রেট আছো। গুড, ভালো লাগছে, আজকে আমার দুইটা ভুল ধরেছো তোমরা। ভালো, কনসেন্ট্রেশন থাকতে হবে। এটা আসলে আমার মানে মিস্টেক আর কি, সিম্পল মিস্টেক এগুলো আসলে। মানে P1V1 হয়তো মুখেও কি P2V2 বলছি না P1V1 বলছিলাম। যাই হোক, আমরা হচ্ছে গিয়ে যাই সামনে। এখন দেখো যদি এটা দুইটা গ্যাসের জন্য ছিল, এখন যদি তিনটা গ্যাসের জন্য থাকে তখন কি আবার সূত্র নিয়ে চিন্তা করতে হবে? তখন কিন্তু আবার সূত্র নিয়ে যাতে ঝামেলায় না পড়ো। দুইটা গ্যাসের জন্য এই দুইটা গুণ করছি, যদি এখন আরও থাকে তাহলে আরও নিয়ে আসবো, যদি চারটা থাকে তখন P4 নিয়ে আসবো। আর নিচে আসবে কি টোটাল আয়তন কি V1 প্লাস V2 প্লাস V3 প্লাস কি V4। তো এভাবে যত গ্যাসীয় উপাদান থাকবে ততগুলো গ্যাসীয় উপাদান নিবা, এভাবে P1V1 গুণ করে তার সমষ্টি করবা, ডিভাইড করবা মোট আয়তন দ্বারা। ঠিক আছে? তারপর আর্দ্র গ্যাসটা তো আমরা শিখলামই। এখন আমরা অঙ্কে যাও, উদাহরণে যাও। উদাহরণ হচ্ছে গিয়ে আছে আমাদের, দেখো উদাহরণ 1-এ বলছে কি, উদাহরণ 1-এ আমাদের বলা আছে যে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও এত কিলো প্যাসকেল চাপে এত মিটার কিউব হাইড্রোজেন গ্যাসকে পানির উপরে সংগ্রহ করা হলো। এরপরে বলছে 17 ডিগ্রি সেলসিয়াস মানে কি টেম্পারেচার ওটাই আছে, জলীয় বাষ্পের এত কিলো প্যাসকেল হলে প্রমাণ তাপমাত্রা এবং চাপে ওই গ্যাসের আয়তন নির্ণয় করো। তাহলে দেখো প্রথম অবস্থায় আমাদের আয়তনটা দেওয়া আছে কত, আয়তন দেওয়া আছে 0.058 মিটার কিউব। চাপ আছে কত, চাপ আছে গিয়ে হচ্ছে গিয়ে আমাদের পিয়নের মান আছে কত, দেখো পিয়নের মান আছে গিয়ে হচ্ছে 99 আচ্ছা এখানে কিন্তু একটা কথা আছে যে হাইড্রোজেন গ্যাসকে পানির উপরে সংগ্রহ করা হলো এবং জলীয় বাষ্পের চাপ, দেখছো এখানে কিন্তু ওই যে আর্দ্র গ্যাসের চাপটা কিন্তু ক্যালকুলেশন করে নিতে হবে। যাই হোক, এখানে দেখো আমাদের হচ্ছে গিয়ে প্রথম অবস্থায় হাইড্রোজেনের চাপ আছে কত, হাইড্রোজেনের চাপ হচ্ছে 99.99 কিলো প্যাসকেল এবং জলীয় বাষ্পের চাপ আছে কত, দেখো জলীয় বাষ্পের চাপ আছে গিয়ে 3.27 কিলো প্যাসকেল। তাহলে এখন দেখো শুষ্ক গ্যাসের চাপ যদি আমরা বের করতে যাই, এখানে যে সূত্রটা লিখছি, শুষ্ক গ্যাসের চাপ হচ্ছে কি আর্দ্র গ্যাসের চাপ মাইনাস হচ্ছে জলীয় বাষ্পের চাপ। তাহলে আমাদের আসলে এই অঙ্কগুলো যখন করি তখন শুষ্ক গ্যাসের চাপ নিয়ে কাজ করা হয়। তাহলে 99.99 থেকে 3.27 বিয়োগ করতে হবে, তাহলে আমরা মূল চাপটা কিন্তু পেয়ে যাব 96.72 কিলো প্যাসকেল। আমরা কি বুঝতে পারছি বিষয়টা? বলো। একবার একটু বুঝাবেন ব্যাপারটা। এখানে বলছে কি প্রথমত দেখো যে এত ডিগ্রি সেলসিয়াস ও এত চাপে একটা হাইড্রোজেন গ্যাসের পানির উপর থেকে সংগ্রহ করা হয়েছে। তাই পানির উপর দিয়ে সংগ্রহ করা হলে সেটা কোন গ্যাসের চাপ বলো? আর্দ্র গ্যাসের চাপ, তার সাথে পানিটা মিক্স ছিল না, ছিল? স্যার তাহলে পানি মিক্স থাকলে সেটা তো আর্দ্র গ্যাসের চাপ। কিন্তু আমরা এখানে যে গ্যাসগুলো নিয়ে চিন্তা করি সেই সকল গ্যাসগুলো হচ্ছে শুষ্ক গ্যাসের চাপ। তো শুষ্ক গ্যাসের চাপটা আমরা বের করব কি,
এইটা হচ্ছে আমাদের কি আর্দ্র গ্যাসের চাপ, আর এইটা হচ্ছে কি আমাদের জলীয় বাষ্পের চাপ। তাহলে এই আর্দ্র গ্যাসের চাপ থেকে যদি জলীয় বাষ্পের চাপটা বিয়োগ করি, তাহলে আমরা শুষ্ক গ্যাসের চাপটা পেয়ে যাব। জি স্যার। এই যে পেছনে যে আমরা দেখো ডাল্টনের আংশিক চাপ সূত্র যে ব্যবহার করেছি, শুষ্ক গ্যাসের চাপ ইকুয়াল টু কি আর্দ্র গ্যাসের চাপ মাইনাস হচ্ছে জলীয় বাষ্পের চাপ। এই অঙ্কটা তোমরা আবার পড়ো। এখানে বলা হয়েছে যে এই গ্যাসটা হচ্ছে পানির, মানে বলছে কি হাইড্রোজেন গ্যাসকে পানির উপর থেকে সংগ্রহ করা হয়েছে। তা যেহেতু পানির উপর থেকে সংগ্রহ করা হয়েছে, তাহলে ওটা অবশ্যই আর্দ্র অবস্থায় ছিল। তাহলে সেই আর্দ্র গ্যাসের চাপটা থেকে আমাদের জলীয় বাষ্পের চাপটা পরবর্তীতে দেখো 3.27 দেওয়া আছে। তাহলে 3.27 যদি বিয়োগ করি, আর্দ্র গ্যাসের চাপ থেকে জলীয় বাষ্পের চাপ বিয়োগ করলে আমরা শুষ্ক গ্যাসের চাপটা পেয়ে যাই। ওকে, তাহলে আমরা দেখো P1 পেয়েছি, B1 পেয়েছি, এবং টেম্পারেচার কত বলছে 17 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি 290 কেলভিন। এরপরে বলছে দেখো পরিমাণ তাপমাত্রা এবং চাপে। তা পরিমাণ তাপমাত্রা কত 273 কেলভিন, চাপ কত অন অ্যাটমসফিয়ার। তাহলে এখানে যেহেতু কিলো প্যাসকেল আছে, তার পরিমাণ হচ্ছে কত 101.325 কিলো প্যাসকেল। এটা হচ্ছে আমাদের পরিমাণ চাপ। তাহলে এখন এই অবস্থা আয়তনটা আমাদের বের করতে বলছে। তাহলে P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু হচ্ছে কি P2 V2 ডিভাইডেড বাই হচ্ছে T2। এখান থেকে আমাদের কি V2 এর মানটা বের হয়ে যাবে, মানগুলো বসিয়ে দিলে। আমরা কি বুঝতে পারছি কনসেপ্টটা? জি স্যার পিছনে যে এক্সারসাইজ ছিল না, ওখানে তো 36 নাম্বার এরকম একটা কোশ্চেন দেওয়া আছে যে পানির উপর থেকে হাইড্রোজেন গ্যাস সংগ্রহ করা হলো। তাইলে ওই তো, তাইলে হচ্ছে এটার সাথে রিলেটেড। তাহলে ওইটা প্রবলেম ছিল। জি স্যার, ওইটা পারি নাই করতে। ওইটা প্রবলেম থাকলে এখন তাহলে তোমরা পেরে গেছো বিষয়টা, বুঝছো? জি স্যার। তাহলে পানির উপর থেকে যখন তুমি একটা গ্যাসীয় উপাদান সংগ্রহ করবা, সেটা কিন্তু ওখানে অ্যাকোয়াসটা কিন্তু যুক্ত আছে, জলীয় বাষ্পটা ওর সাথে যুক্ত আছে, এই জন্য ওটাকে আর্দ্র অবস্থা ধরা হয়। এবং ওই অবস্থা থেকে তোমাকে যেটা করতে হবে, ওই আর্দ্র গ্যাসের চাপটা থেকে শুষ্ক গ্যাসের চাপটা বা জলীয় বাষ্পের চাপটা যদি বিয়োগ করো, তাইলে আমরা শুষ্ক গ্যাসের চাপটা পেয়ে যাব। আর আমরা যে ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন বা সূত্রগুলো পড়েছি, সবগুলোই হচ্ছে তোমার কিসের জন্য ব্যবহার করা হয়, শুষ্ক গ্যাসের জন্য ব্যবহার করা হয়। তাহলে শুষ্ক গ্যাসের চাপটা আমাদের এই জন্য এখানে বিয়োগ করে বের করে নিতে হয়েছে। আমরা কি বুঝতে পারছি অঙ্কটা? জি স্যার। ওকে, এরপরে দেখো আমাদের 2 নম্বর অঙ্কটায় কি বলছে। 2 নম্বর অঙ্কটায় বলা হয়েছে যে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তার মানে টেম্পারেচার আছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে কি 300 কেলভিন। এরপর আয়তন আছে কত, দেখো আয়তন আছে 10 লিটার। এখন বলছে একটা সিলিন্ডারে এত গ্রাম হিলিয়াম। তাহলে এখানে দেখো 0.4 গ্রাম হিলিয়াম, এ থেকে কি এন এর মানটা বের করা যায়। তাহলে হিলিয়ামের জন্য এন অন ধরলাম, এন সমান আমরা জানি কি ডাব্লিউ ডিভাইডেড বাই এম সূত্রটা ইউজ করতে পারি। তাহলে ডাব্লুর মান 0.4, আর হিলিয়ামের পারমাণবিক ভর কত 4। তো এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো 0.1 মোল সংখ্যা। তারপরে তোমার বলা আছে 1.6 গ্রাম অক্সিজেন O2। তাহলে দেখো এখানে N2 যদি ধরি, তাহলে 1.6 অক্সিজেন কত 32। তাহলে 1.6 ডিভাইডেড বাই 32, 1.6 ভাগ হচ্ছে 32, তাহলে হচ্ছে কত 0.05। তারপর N3 করব আমাদের, দেখো বলছে 1.4 গ্রাম নাইট্রোজেন। তাহলে হচ্ছে দেখো 1.4 নাইট্রোজেনের ভর হচ্ছে কত 28। তাহলে দেখো 1.4 ভাগ হচ্ছে 28, এটা যদি ক্যালকুলেশন করি এখানেও আমাদের 0.05 আসবে। তাহলে টোটাল মোল সংখ্যা কিন্তু আমরা বের করে নিতে পারি N1 প্লাস N2 প্লাস হচ্ছে N3। তাহলে আমাদের আসে কত 0.1, 0.05 প্লাস হচ্ছে 0.05, এটা ক্যালকুলেশন করলে 0.2 মোল আসলো এন এর মান। এতটুকু আমরা বুঝতে পারছি। জি স্যার। এন এর মান আসলো 0.2 মোল। এরপরে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে মিশ্রণের মোট চাপ। মোট চাপ পি এর মানটা কত জানতে চাওয়া হয়েছে, এবং হিলিয়াম গ্যাসের আংশিক চাপ, তাহলে পি অফ হিলিয়াম জানতে চাওয়া হয়েছে তোমার কাছে। হ্যাঁ, তাহলে দুইটা জিনিস তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে মোট চাপ আমরা বের করতে পারি পিবি সমান এনআইটি সমীকরণটা ইউজ করে। তাহলে পি ইকুয়াল টু কী হবে বলো, এনআইটি ডিভাইডেড বাই কি ভি হবে। তা এন এর মান কত, এন এর মান হচ্ছে 0.2, আর এর মান হবে কত 0.0821, টেম্পারেচার কত 300, আয়তনটা কত বলো, আয়তনটা হচ্ছে 10 লিটার। তাহলে আমরা হচ্ছে মিশ্রণ আমাদের হচ্ছে গিয়ে মোট চাপটা কিন্তু পেয়ে যাব 0.2 ইন্টু হচ্ছে 0.0821 ইন্টু হচ্ছে গিয়ে 300 ভাগ হচ্ছে 10। তাহলে এখানে কত আসবে, চাপ হচ্ছে 0.4926 অ্যাটমসফিয়ার, আমরা চাপটা পেয়ে গেলাম। আমরা কি বুঝতে পারছি? এটা কি বুঝছি?
জি স্যার বুঝছি। আচ্ছা, জি স্যার। এরপরে পি অফ হিলিয়াম, মানে হিলিয়ামের আংশিক চাপ ক্যালকুলেশন করতে গেলে হিলিয়ামের মোল ভগ্নাংশ ইনটু হচ্ছে কি মোট চাপ। আমরা আগের দিন সূত্র পড়েছিলাম যে একটা নির্দিষ্ট উপাদানের জন্য যদি তুমি আংশিক চাপ ক্যালকুলেশন করতে যাও, তাহলে ওই উপাদানের হচ্ছে মোল ভগ্নাংশের সাথে মোট চাপটা গুণ করলে আমরা হচ্ছে ওই উপাদানের হচ্ছে গিয়ে চাপটা পেয়ে যাব। তাহলে হিলিয়াম গ্যাসের মোল ভগ্নাংশ যদি ক্যালকুলেশন করতে যাও, হিলিয়ামের নিজস্ব মোল কত ছিল বলো? হিলিয়ামের নিজস্ব মোল ছিল কত? 0.1। তাহলে নিজস্ব মোলটা কি উপরে যাবে, ডিভাইড হবে কি টোটাল মোল। টোটাল মোল কত? 0.2 ইন্টু মোট চাপটা কত পেয়েছো? 0.4926। এখন ক্যালকুলেশন করলে হয়ে যায় 0.1 ভাগ হচ্ছে 0.2 ইন্টু হচ্ছে কত? 0.4926। তাতে কত আসবে? 2463 সমান 0.2463 অ্যাটমসফিয়ার। আমরা কি বুঝতে পারছি অঙ্ক? হ্যাঁ স্যার। সবাই বুঝছো? জি স্যার বুঝছি। ওকে, এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে। 3 নম্বর অঙ্কটায় বলা হয়েছে যে একটা অক্সিজেনপূর্ণ সিলিন্ডার গ্যাসের চাপ আছে, চাপ দেওয়া আছে সম উষ্ণতায় 1/3 আয়তনের, মানে আগে যে আয়তনটা আমরা ধরেছিলাম প্রথম অবস্থায় আয়তন যদি আমরা ভি ধরি, প্রথম অবস্থায় যদি আয়তন, প্রথম অবস্থায় আয়তনটাকে যদি আমরা ভি ধরি, আয়তন হচ্ছে ভি, তার এর 1/3 হবে কি? দ্বিতীয় অবস্থায় আয়তন হবে কি? ভি ডিভাইডেড বাই 3। বলছে কি এর 1/3 আয়তন অপার একটা অক্সিজেনপূর্ণ সিলিন্ডার গ্যাসের চাপ 1.1 অ্যাটমসফিয়ার যদি হয়, তাহলে উষ্ণতা মানে সিস্টেম দুটি হচ্ছে গ্যাসের চাপ কত হবে, মানে একাত্রে মিক্সড করার পর চাপ টেক্স হলে কি আসবে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে যদি আমরা লিখি, প্রথম ক্ষেত্রে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে আমরা দেখো কি জানি পিভি সমান এনআইটি সমীকরণ লিখতে পারি। তাহলে দেখো আমাদের প্রথম অবস্থায় মানে বি এর মানটা কি? ভি ছিল এবং আমাদের হচ্ছে গিয়ে পি ছিল কত? 10.3 অ্যাটমসফিয়ার চাপ ছিল প্রাথমিক অবস্থায়। টেম্পারেচারটা আমরা জানি না, তাহলে পিভি সমান এটা যদি লিখি, পি এর মান হচ্ছে 10.3, বি এর মান হচ্ছে আমরা জানি না, ইকুয়াল টু হচ্ছে গিয়ে এন এর মান হচ্ছে গিয়ে আমরা কত? 125 আমরা পেয়েছি, 125। আচ্ছা, এটা গুণ করার পরে লিখছে, বুঝছো? এননের মান এননের মতোই লিখি, এটা হচ্ছে 0.0821। আর টেম্পারেচারটা তো আমাদের দেওয়া নাই, টেম্পারেচার দেওয়া আছে? দেওয়া নেই। ওকে, তাহলে টেম্পারেচারটাকে আমরা টি আকারে লিখে দিলাম। এখন এখান থেকে যদি আমরা এননটা বের করতে যাই, তখন হবে কি দেখো, তখন হবে গিয়ে 10.3 ইন্টু হচ্ছে ভি ডিভাইডেড বাই হচ্ছে 0.0821 ইন্টু হচ্ছে কি টি। তাহলে দেখো আমাদের 10.3কে যদি ভাগ করি 0.0821 দ্বারা, তাহলেই আমাদের 125 আসবে। তাহলে এখানে আসলো কত? 125.46 বি ডিভাইডেড বাই হচ্ছে টি। এটা আমরা এন এর মান পেয়েছি। সেমভাবে এন টু এর মানটা আমরা যদি বের করি 4.46 ডিভাইডেড বাই হচ্ছে টি ইন্টু হচ্ছে কি আমরা ভি পাবো। এখন দেখো দুইটা সিস্টেমকে যদি একত্রিত করো, একটা আয়তন ছিল বি আর একটা ছিল কি 1/3 আয়তন, তাহলে আমাদের আয়তনটা হয় কত? দেখো 3 যদি লসক হয় 3b প্লাস বি ইকুয়াল টু হচ্ছে কি 4b ডিভাইডেড বাই 3। আমরা কি এতটুকু বুঝছি? আর মিশ্রণের মোট মোল সংখ্যা হবে কি? এন সমান হবে কি দুইটা মোলের সংখ্যার যোগফল। এখন দেখো আবার হচ্ছে গিয়ে তুমি পিবি সমান এনআইটি সমীকরণটা যদি ইউজ করো, তাহলে এখানে পি বি এর মান কত? 4b ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু এন এর মান কি? এন এর পরিবর্তে আমরা লিখবো এন ওয়ান প্লাস এন টু, আর এর পরিবর্তে আর টির পরিবর্তে আমরা হচ্ছে গিয়ে কি লিখতে পারি? ইন্টু হচ্ছে টি। এখান থেকে আমাদের দেখো, এখান থেকে আমরা কি করতে পারি? এক মিনিট দাঁড়াও, এই যে এন ওয়ান এবং এন টু এর মানটা এখানে আমরা বসাবো। এখানে আসে 125.46 ডিভাইডেড বাই টি প্লাস হচ্ছে গিয়ে 4.46 ডিভাইডেড বাই টি ইন্টু হচ্ছে গিয়ে 0.0821 ইন্টু হচ্ছে টি। তাহলে এখান থেকে দেখো তোমার টি লসাগু হলে 125.46 প্লাস হচ্ছে 4.46, হ্যাঁ, ইন্টু হচ্ছে 0.0821 ইন্টু হচ্ছে টি। তো টি কাটা যায়, তাহলে আমাদের আসে 125.46 প্লাস হচ্ছে গিয়ে 4.46
ইন্টু হচ্ছে গিয়ে 0.0821, তাহলে 10.67, ঠিক আছে, 10.67 আসে। এখন তোমার কাছে জানতে চাইছো হচ্ছে পি এর মানটা, তাহলে পি যদি এপাশে যায় তাহলে হচ্ছে কি এপাশে গেলে 3 উপরে উঠে যাবে আর 4 নিচে নেমে যাবে, আর বিটা হচ্ছে নিচে নেমে যাবে। তাহলে দেখো 10.67 ইন্টু হচ্ছে 3 ডিভাইডেড বাই 4 বি, বি এর মানটা কি ছিল, বি এর মানটা হচ্ছে আমাদের 129 পয়েন্ট সামথিং ছিল মেবি। দাঁড়াও 1 মিনিট, আয়তনটা বের করলো কোথা দিয়ে ওরা? ও এখানে তো একটা আয়তন ছিল, এই যে দেখো এই যে আয়তনটা ছিল না, আমি তো এখানে আয়তনটা লিখি নাই, এখানে ভি ছিল একটা, এখানে ভি ছিল একটা, তো এখানে একটা ভি আসে না বলো, তো এর সাথে তো ভি গুণ হবে, তাই এই বি আর এই বি কাটা যায়, তাহলে এখানে তো আর বি থাকে না, থাকে? বুঝছো বিষয়টা? ভাগ হচ্ছে 4, স্যার প্রথম থেকে একবার একটু দেখাই দিয়েন। 6 7। আচ্ছা আমি প্রথম থেকে আবার যাই। দেখো আমাদের হচ্ছে গিয়ে মানে দুইটা সিলিন্ডার আছে, দুইটা সিলিন্ডারের প্রথম সিলিন্ডারটা হচ্ছে আমরা প্রথম সিলিন্ডারের জন্য পিবি সমান এনআরটি সমীকরণ লিখে এখানে আমাদের পি এর মানটা দেওয়া আছে, আর এর মানটা কনস্ট্যান্টলি জানি, এন অন এর মান এটা বের করতে পারি, এন অন এর মানটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখলাম, এন টুর মানটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখলাম দ্বিতীয় সিলিন্ডারের জন্য। এখন বলছে ওই দুই সিলিন্ডার